আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন আরো একটি ভিডিওতে, যেখানে আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 5, যেটি পদার্থের অবস্থা ও চাপ। এই পদার্থের অবস্থা ও চাপ এর লেকচার 2, যেখানে আমরা লেকচার 1 পর্যন্ত শিখেছি চাপ, ঘনত্ব, প্রবণতা এবং আর্কিমিডিসের নীতি। আজকের লেকচার 2 এ আমরা শিখব বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়ার শর্ত, প্যাসকেলের সূত্র এবং লাস্টে বাতাসের চাপ এবং আবহাওয়া সংক্রান্ত কিছু কথা বলব। আচ্ছা, একটু দেখো। এখন আমরা আজকে শুরু করি বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়ার শর্ত। আমরা যদি টপিকটা নিয়ে একটু শুরু করি। আচ্ছা, সাপোজ ধরো যে ρ1 ঘনত্বের একটি বস্তু ρ2 ঘনত্বের একটি তরলের উপরে রেখে দেওয়া হলো এবং বস্তুটির ওজন সাপোজ W1 এবং বস্তু কর্তৃক অপসারিত যে তরল এর ওজন যথাক্রমে কত W2 আমরা সাপোজ এটা ধরে নিলাম। আচ্ছা, তোমরা যদি কেউ না বুঝে থাকো যে ভাইয়া বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন কি, তারপরে রো কি, ρ2 কি, মানে এগুলা ঘনত্ব বা চাপ, এই প্রত্যেকটা জিনিস আমি গত ক্লাসের লেকচার 1 এ আমি ব্যাখ্যা করেছি। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এই বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়া এই এই ক্ষেত্রে আমরা তিনটা অবস্থা সৃষ্টি হতে দেখি। ঠিক আছে, আমরা তিনটা অবস্থা সৃষ্টি হতে পারে। কি কি অবস্থা সৃষ্টি হতে পারে ভাইয়া, একটু খেয়াল করো। প্রথম যে অবস্থা সৃষ্টি হয় সেটি হচ্ছে বস্তুটি তরলে ডুবে যেতে পারে। সিম্পল, বস্তুটি এই তরলের মধ্যে ডুবে যাবে। খুবই ভালো। আচ্ছা, এই বস্তুটি তরলের মধ্যে ডুবে যাবে কখন? বস্তুটি তরলের মধ্যে তখনই ডুববে যখন এই যে বস্তুটির যে ওজন, বস্তুটির যে ওয়েট, এটা গ্রেটার দেন বস্তুটি কর্তৃক অপসারিত তরলের ওজনের, মানে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন থেকে এই বস্তুর ওজন বেশি হবে। ঠিক আছে, এটা একটা শর্ত। এবং আরো একটা শর্ত হচ্ছে এটা বস্তুটির ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, বস্তুটির ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হবে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় আরেকটি অবস্থা। এই দ্বিতীয় আরেকটি অবস্থা হইতে পারে এরকম যে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। একটু খেয়াল করো, বস্তুটি আমি যদি একটু লিখি, তোমরা আমার সাথে লেখো। বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা ভাই, এইটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে? আচ্ছা, সাপোজ ধরো এইটা সেই তরল, আর বস্তুটি কেমন অবস্থায় থাকবে জানো? এই যে বস্তুটি, ধরো যে এটা সে বস্তু সম্পূর্ণ ডুবে গেছে বাট ভাসতেছে। বস্তুর উপরে তল উপর থেকে অল্প একটু দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা সেই বস্তু। এই বস্তুর উপরে তল অল্প একটু উপর থেকে দেখা যাচ্ছে, বাট বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে এবং ভাসতেছে। আচ্ছা, এটা একটা কেস হইতে পারে। আচ্ছা, এই কেসের যে শর্তটা হবে, এই শর্তটা আসলে কি? মানে এই কেস হওয়ার জন্য যে শর্তটা লাগবে, শর্তটা হচ্ছে এরকম যে বস্তুটির যে ওজন ইজ ইকুয়াল টু বস্তু কর্তৃক অপসারিত যে তরলটার যে ওজনটা ছিল সে ওজনের সমান হবে, এবং একই সাথে বস্তুটির ঘনত্ব এবং তরলের ঘনত্ব সেম হওয়া লাগবে। আচ্ছা, এটাকে বলে রো, তোমরা নিশ্চয় জানো। ঠিক আছে। আচ্ছা, আরো একটি কেস হইতে পারে। সে কেসটা হচ্ছে এইরকম যে দেখো, বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে আমি সাপোজ এই তরলটা
আর আমি যদি সাপোজ ধরি এটা আমার সেই বস্তু, এই বস্তুটা মানে অ্যাকচুয়ালি এর কথাটা হচ্ছে, এই বস্তুর কথা হচ্ছে আংশিক একটু নিমজ্জিত হয়েছে, বাট এই বস্তুটি ভাসতেছে, কাইন্ড অফ নৌকা। ওকে, যখন নৌকা দেখবা তোমার নদীর উপর দিয়ে চলে, নৌকার কিছু অংশ নদীর মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে এবং নৌকাটি ভেসে থাকে। ওকে, এই শর্তের ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, খুবই সহজ। আমার যে বস্তুটির ওজনটা আছে, এই ওজনটা বস্তু কর্তৃক যে অপসারিত তরলের ওজন তার থেকে কম হবে, এবং বস্তুটির যে ঘনত্ব সেটা তরলের ঘনত্ব অপেক্ষা কম হবে। বুঝতে পেরেছো আমার কথা? ওকে, তাহলে আমরা বিষয়টি জেনে ফেললাম যে বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়ার যে শর্তগুলো আছে, এই শর্ত সম্পর্কে আমরা ধারণা নিয়ে ফেললাম। আচ্ছা, এখন তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি ভাইয়া, যে বাংলাদেশের যে নৌপথে, যে নদীপথে যেই দুর্ঘটনাগুলো ঘটে, এই দুর্ঘটনা ঘটার মেন কারণটা কি বলতো? মেন কারণটা হচ্ছে, আসলে এই কারণটাই হচ্ছে তোমার বস্তুটি কোন অবস্থায় ডুবে যাবে। এইটাই হচ্ছে সেই কারণ, বস্তুটি তরলের মধ্যে কোন অবস্থায় ডুববে। বস্তুটি তরলের মধ্যে তখনই ডুববে যখন বস্তুটির ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হবে। অনেক সময় নৌকার সাপোজ ক্ষেত্রফল, যে নৌকার একটা নৌকা, এখন নৌকার যে অংশটুকু পানির উপরে থাকবে, এই যে ক্ষেত্রফল অনেক সময় অনেক কম হয়, ঠিক আছে, অনেক সময় কম হয়। এই কম হওয়ার ফলে এই নৌকাটি কি করে, এই নৌকাটি যে পরিমাণ পানি অপসারিত করার কথা, যার ফলে বস্তুটি ভেসে থাকবে, ওই পরিমাণ পানি অপসারিত করতে পারে না, যার দরুন এই নৌকাটি পানিতে ডুবে যায়। তার মানে নৌকা বানানোর সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নৌকার যে অংশটুকু পানির উপরে থাকবে, ওই অংশটুকু যে পরিমাণ পানি অপসারণ করবে, ওই অপসারণকৃত পানির ওজন যেন বস্তুটির ওজন অপেক্ষা বেশি হয়। ওকে, এটা একটা ইঞ্জিনিয়ারিং বিষয়। তোমরা যদি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমরা এই বিষয়ে আরো বেশি জানতে পারবে। আর অবশ্যই যে বস্তুটির যে ঘনত্বটা আছে, বস্তু যে অংশটুকু পানির সাথে পানির সংস্পর্শে থাকবে, ওই অংশটুকু ঘনত্ব যেন যে তরলের ঘনত্বটুকু আছে তার অপেক্ষা কি হবে, কম হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর বস্তুটি যেন এই নৌকাটি যেন পানিতে ডুবে না যায়, সেজন্য অবশ্যই নৌকাটি কর্তৃক অপসারিত তরলের যে ওজন নৌকার ওজন অপেক্ষা সেটা অবশ্যই বেশি হইতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের নৌকাটি পানির মধ্যে ডুবে যাবে না। আচ্ছা, এবার পরবর্তীতে আসো, প্যাসকেলের সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্যাসকেলের সূত্র তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্যাসকেলের সূত্র। আচ্ছা, প্যাসকেল কথাটা এর আগে কোথাও শুনেছো ভাইয়া? হ্যাঁ, চাপের একক কি ছিল? চাপের একক ছিল প্যাসকেল। ওকে, এখন দেখো প্যাসকেল সাহেব কি বলছে আমাদের মাঝে। এই প্যাসকেল সাহেব আমাদের মাঝে একটা সূত্র দিয়ে গেছে। আমরা সূত্রটি, তোমরা সবাই আমার সাথে একটু লেখো সূত্রটা, তাহলে মনে থাকবে। প্যাসকেলের সূত্র তোমরা আমার সাথে একটু সবাই লেখো। দেখো, আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশ বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ, খুব খেয়াল করো, সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের
বায়বীয় পদার্থের সব দিকে, দেখো তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। বুঝতে পেরেছো? এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। দেখো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমি হাতে তোমাদের লিখে দিলাম। তোমরা এবার আমি তোমাদেরকে বিষয়টা একটু বোঝাই, আমরা একটু শব্দ বাই শব্দ যাই। দেখো, একটা আবদ্ধ পাত্র হইতে হবে, তরল বা বায়বীয় পদার্থ হইতে হবে, তরল বা বায়বীয় পদার্থের এই আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো একটু অংশে বাইরে থেকে আমি একটা চাপ প্রয়োগ করলাম, এখন ওই চাপটা কিছু মাত্র না কমে, একটুও কমবে না, কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে মানে একদম চতুর্দিকে সমানভাবে সঞ্চালিত হবে। এবং তরল বা বায়বীয় পদার্থ যে পাত্রটাতে আছে না, এই পাত্রের গায়ে এই তরল বা বায়বীয় পদার্থের ওই চাপটা লম্বভাবে ক্রিয়া করে। আচ্ছা, কি বোঝানো হইলো বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করি। চলো আমরা প্রমাণ করব প্যাসকেলের সূত্র আমরা কিভাবে কোন সূত্রে যাই, মানে কোন সমীকরণে যাই, সেই সমীকরণটা আমরা প্রমাণ করব। তার আগে আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা একটু বিষয়টি একটু দেখার চেষ্টা করি। চলো দেখো, আমরা সাপোজ ধরো যে আমরা এমন একটা পাত্র আমরা একটু দেখার চেষ্টা করি যে পাত্রটা অনেকটা এরকম। সাপোজ দেখো, আচ্ছা সাপোজ ধরো যে তোমার এই পাত্রটা অনেকটা এরকম, তাহলে আমি চিত্রটা একটু দেখাই তোমাদের। আচ্ছা, পাত্রটা কাইন্ড অফ এরকম। এখন এই পাত্র সম্পূর্ণ তরল বা বায়বীয় পদার্থ দ্বারা পূর্ণ হচ্ছে। আমি সাপোজ ধরো আমি তরল পদার্থ দ্বারা পূর্ণ করলাম, ঠিক আছে? সাপোজ এটা একটা আমি তরল পদার্থ দ্বারা পূর্ণ করলাম, ঠিক আছে? এই পাত্রের এই অংশটুকু আমি তরল পদার্থ দ্বারা পূর্ণ করছি। এখন এখন সাপোজ ধরো যে এই পাশে মুখটা আটকানো আছে, আমি যদি গাড়িটা নিই, দেখো সাপোজ ধরো এই পাশের এই মুখটা আটকানো আছে। দেখো, এখন এই আটকানো অবস্থায় আমি সাপোজ এই পাশ থেকে আমি চাপ প্রয়োগ করতেছি, এই পাশ থেকে কোন একটা পিস্টনের মাধ্যমে আমি চাপ প্রয়োগ করতেছি, ঠিক আছে? দেখো আমি একটা পিস্টনের মাধ্যমে এখানে চাপ প্রয়োগ করব। দুঃখিত,
এটা সাপোজ আমার সেই পিস্টন। এখন দেখো এই পিস্টনের মাধ্যমে যখন আমি চাপ প্রয়োগ করব, সাপোজ এখানে তুমি চাপ প্রয়োগ করতেছো, এই যখন তুমি চাপ প্রয়োগ করবা তখন এই যে তরল পদার্থ আছে না, এই তরল পদার্থের উপরও তো একটা চাপ মানে ওর বল প্রযুক্ত হচ্ছে। এই চাপটা তরল পদার্থ তখন এই বলটা বা এই যে এর উপর যে চাপ প্রযুক্ত হচ্ছে, এই যে চাপটা বিন্দু মাত্র কমে না। এই তরল পদার্থ তখন কি করে, এর পাত্রের গায়ে, যে পাত্রের গায়ে যে এখানে লম্বভাবে ক্রিয়া করতেছে, এখানে লম্বভাবে ক্রিয়া করবে, এরকম লম্বভাবে ক্রিয়া করতে থাকবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম লম্বভাবে ক্রিয়া করতে থাকবে। ঠিক আছে, এখানে এরকম লম্বভাবে ক্রিয়া করতে থাকবে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, যে যখন তরল বা বায়বীয় পদার্থ যখন একটা পাত্রে পূর্ণ অবস্থায় আছে, তখন ওই আবদ্ধ পাত্রে, এটা কিন্তু আবদ্ধ পাত্র হইতে পারে, দেখো এখানে কিন্তু আমি আটকাই দিছি, এখন এটা এই পাশে দেখো আমি আটকাই দিছি, তারপরে আমি পিস্টন দ্বারা এখানে একটা বল প্রয়োগ করতেছি বা চাপ প্রয়োগ করতেছি, যখন চাপটা প্রয়োগ করতেছি তখন এই চাপটা বিন্দু মাত্রও কমতেছে না, কম না কমে এটা এই পাত্রের গায়ে প্রত্যেকটা পয়েন্টে এরকম করে, যেখানে যেখানে তরল পদার্থ আছে প্রত্যেকটা গায়ে এরকম লম্বভাবে ক্রিয়া করবে। এটাই হচ্ছে প্যাসকেল সাহেব আমাদের মাঝে বলে গেছে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, এইবার তাহলে চলো আমরা যে চিত্রটা শিখলাম, এই চিত্র থেকে বিষয়টা হচ্ছে প্যাসকেল সাহেব একটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করছে আমাদের মাঝে। এই প্যাসকেল সাহেবের এই বিষয়টা একটু আমরা চলো বুঝে আসি। বিষয়টা হচ্ছে এরকম যে সাপোজ আমি, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা দেখো, আমি সাপোজ এইটা হচ্ছে একটা C1 একটা সিলিন্ডার নিলাম, এই পাশের সিলিন্ডারের নাম দিলাম আমি C1, আর এই পাশের যে অংশটা এটাও একটা সিলিন্ডার, দুই পাত্রের দুই উভয় পাশে সিলিন্ডার আকৃতির অংশ, এটা হচ্ছে আমি দিলাম, নাম দিলাম C1, এই পাশে আমি নাম দিলাম এটা হচ্ছে C2। ঠিক আছে, এখন এই C1 সিলিন্ডার একটা পিস্টন আছে এবং C2 সিলিন্ডারও আমি আরো একটা পিস্টন দিয়ে দিচ্ছি, সাপোজ এটা আর একটা পিস্টন। ঠিক আছে, এখন এবং এই পাশের এই যে সিলিন্ডারের এই পাশের এটার ক্ষেত্রফল, প্রস্তুতের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমি ধরলাম A2। আমি এটা যেহেতু C1 ধরেছি, এটা আমরা A1 ধরি। আচ্ছা, এটা A1 এবং C2 সিলিন্ডারের প্রস্তুতের ক্ষেত্রফল এটা হচ্ছে A2। এখন এই যে সিলিন্ডার 1-এ আমি F1 বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, পাত্রটা কিন্তু এখানে আবদ্ধ আছে, বাট এটা হচ্ছে আমার একটা পিস্টন দিছি, যদি আমি এই পাশে আমি F1 বল প্রয়োগ করি তাহলে এই পাশের এইটা, এই যে এটা হচ্ছে নড়াচড়া করতে পারবে, পিস্টনটা এখানে নড়াচড়া করতে পারবে, এরকম উপরে নিচে নড়াচড়া করতে পারবে এটা। ঠিক আছে, এটা নড়াচড়া করতে পারবে, এরকম উপরে নিচে নড়াচড়া করতে পারবে। আচ্ছা, এখন যদি আমি এই C1 সিলিন্ডারে আমি F1 বল প্রয়োগ করতেছি, ঠিক আছে, তখন আমার কথা প্যাসকেলের সূত্র অনুসারে কি, প্যাসকেলের সূত্র কি বলে, যে এই যে চাপ এখানে তো তাহলে একটা চাপ প্রয়োগ হইতেছে, তাই না, একটা একক ক্ষেত্রফলের উপর যেহেতু বল প্রয়োগ হচ্ছে তার মানে এখানে একটা চাপ প্রয়োগ হইতেছে। এখন এই যে চাপটা বিন্দু মাত্র কমবে না, বিন্দু মাত্র না কমে এই পাত্রের গায়ে তরল পদার্থ যেখানে যেখানে আছে, পাত্রের সংস্পর্শে আছে, সেখানে সেখানে একদম লম্বভাবে ক্রিয়া করবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা লম্বভাবে এরকম ক্রিয়া করবে। এখন এই প্রত্যেকটা জায়গা তো আর এগুলা তো সব স্থিতিশীল, মানে এগুলা তো আর জায়গা থেকে নড়বে না, এগুলা তো ফিক্সড অবস্থায় আছে, বাট এই পিস্টনটা কি হবে, এই পিস্টনটা তো এখান থেকে নড়বে, তাই না, কারণ কি আমি এই পিস্টনটা এখানে উপর নিচ নড়াচড়া করতে পারি, আর এখানে আমার একটা চাপ প্রয়োগ হইতেছে। এখন প্রত্যেকটা জায়গায় তো এগুলো ফিক্সড অবস্থায় আছে, এগুলো নড়বে না, বাট এখানে এটা নড়াচড়া করবে, আর এখানে আমার একটা তাহলে একটা প্রযুক্ত একটা বল, মানে এখানে একটা বল প্রযুক্ত হবে, যেহেতু আমার তল পদার্থ কি হচ্ছে বিন্দুমাত্র চাপ না কমে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করতেছে, তাহলে পিস্টনের গায়েও এখানে একটা বল ক্রিয়া করবে। এখন এই বলের আমরা নামটা দিলাম সাপোজ F2, আর এই পাশে বলটা প্রয়োগ করার কারণে এই পাশে পিস্টনটা উপরের দিকে উঠবে, আমরা এটার নাম দিলাম F2। এটা হচ্ছে F2 বলে উপরের দিকে উঠতেছে, F2 বলের কারণে পিস্টনটা উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু বিষয়টা আরেকবার একটু রিভিউ করি, যে ধরো C1 আর C2 দুইটা সিলিন্ডার, এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে C1 সিলিন্ডারের A1 আর C2 সিলিন্ডারের জন্য A2। সিলিন্ডার দুটি একটি, এই সিলিন্ডার যে দুইটা সিলিন্ডার আছে এই দুইটা সিলিন্ডারের মাঝে আমি এপাশে একটা
সাপোজ এই পাত্রের মধ্যে এটা একটা নল দ্বারা যুক্ত করছি, ঠিক আছে, এই নল দ্বারা যুক্ত করছি, যেখানে একটা তরল বায়বীয় পদার্থ দ্বারা পূর্ণ অবস্থায় আছে, তরল বায়বীয় পদার্থ পূর্ণ অবস্থায় আছে, এবং এখানে কোনো ছিদ্র নাই, এবং এই অংশগুলা সম্পূর্ণ ফিক্সড, শুধু পিস্টনটা নড়াচড়া করতে পারবে। আচ্ছা, এখন যদি ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয়, তাহলে ছোট পিস্টনে যে অনুভূত চাপ, তাহলে কি হবে বলো তো? এই অনুভূত চাপটা কি হবে? ছোট পিস্টন যে ছোট, এখানে যে একটা ছোট পিস্টন, এটা হচ্ছে বড় পিস্টন। এখন এই ছোট পিস্টনে আমার অনুভূত চাপ কতটুকু চাপ অনুভূত হবে? এখানে আমরা চাপ সমান কি জানি বলো ভাইয়া? চাপ সমান কি জানি? চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রথম পিস্টনে যে চাপটা অনুভূত হবে সেটাও কি হবে? F1 বাই A1, কারণ প্রথম পিস্টনে বল প্রয়োগ করা হচ্ছে F1 আর ক্ষেত্রফলটা হচ্ছে A1, ঠিক আছে। আর প্যাসকেলের সূত্র অনুসারে এইটা কি হবে? এই তরল পদার্থ সব দিকে সঞ্চালিত হবে, সব দিকে সঞ্চালিত হচ্ছে, এই তরল পদার্থ সব দিকে সঞ্চালিত হচ্ছে। আচ্ছা, এখন তাহলে পারে এই যে প্রত্যেকটা জায়গা তো ফিক্সড অবস্থায় আছে, এখন এই যে বড় পিস্টন, এই বড় পিস্টনে আমার কতটুকু চাপ অনুভূত হবে? তাইলে সেম ওই চাপটা অনুভূত হবে না? কারণ কি প্যাসকেলের সূত্র অনুসারে কি বলে যে চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে পিস্টনে আমার কি হবে? সেম চাপটা অনুভূত হবে। মানে সেম চাপ অনুভূত হবে বলতে আমি বিষয়টাকে বুঝাই যে এই বড় পিস্টনের চাপটা কতটুকু চাপ অনুভূত হইতেছে, তুমি আমাকে সেটা আগে বলো, যে বড় পিস্টনে কতটুকু চাপ অনুভূত হইতেছে। মানে বড় পিস্টনে বল প্রয়োগ করা হইতেছে F2 আর ক্ষেত্রফলটা হচ্ছে আমার A2, তাহলে বড় পিস্টনে আমার কতটুকু চাপ অনুভূত হইতেছে বলো? F2 বাই A2, গুড। তাহলে এই বড় পিস্টনে এখন দেখো, এই বড় পিস্টনে আমার এই যে ঊর্ধ্বচাপ, এই ঊর্ধ্বচাপটা কত এক্স্যাক্টলি? এই যে নিচ থেকে, এই যে এখান থেকে নিচ থেকে উপরে যাইতেছে, এই ঊর্ধ্বচাপটা কত? এই যে আমি ছোট পিস্টনে একটা চাপ প্রয়োগ করছিলাম না, এই চাপটাই তো এখানে সেই ঊর্ধ্বচাপ হিসেবে ক্রিয়া করবে, তাই না? এটাই তো সেই কি F1 বাই A1, বুঝতে পারছো আমার কথা? এখানে এটাই তো সেই F1 বাই A1, ক্লিয়ার? আর এখানে যে চাপটা অনুভূত হইতেছে এই বড় পিস্টনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি F2 বাই A2, বুঝাইতে পারছি আমি কথা? তাহলে আমরা কি বলতে পারি যে এই যে ঊর্ধ্বমুখী যে চাপটা, এই চাপের কারণেই তো, এই চাপটাই তো এখানে হচ্ছে তোমার বড় পিস্টনের অনুভূত চাপ, তাই না? এই সেম চাপটা এখানে ক্রিয়া করতেছে, এই সেম চাপটা এখানে অনুভূত হইতেছে না? তাহলে আমরা কি বলতে পারি এক কথাই দেখো, এই দুইটা সমান, F1 বাই A1 ইজিক্যাল টু F2 বাই A2, বুঝতে পারছো কথা? আমরা আরেকভাবে একটু বলি, তোমাদেরকে আরেকভাবে বলি, দেখো এখানে বড় পিস্টনে যে ঊর্ধ্বমুখী যে চাপটা ক্রিয়া হইতেছে, এটা তো F1 বাই A1, এটা তো তোমরা বুঝলা, ঠিক আছে। এখন এই বড় পিস্টনে তাহলে অনুভূত ঊর্ধ্বমুখী বল কত হবে? আচ্ছা, আমরা বল সমান কি জানি? চাপ গুণ ক্ষেত্রফল, যেহেতু চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান চাপ গুণ ক্ষেত্রফল। আচ্ছা, এখন এই বড় পিস্টনে যে ঊর্ধ্বমুখী যে বলটা, এই যে F2, এই যে ওই F2 টা ছিল, এই F2 সমান আমরা কি বলতে পারি? এখানে যেই চাপটা অনুভূত হইতেছে সেই চাপ গুণ এই ক্ষেত্রফল, তাই না? এখানে যে চাপটা অনুভূত হইতেছে সে চাপ গুণ ওই ক্ষেত্রফল। এখানে চাপ অনুভূত হইতেছিল কত? F1 বাই A1, আর এখানে ক্ষেত্রফলটা কত? A2। তাহলে আমরা F2 সমান কি বলতে পারি? যেখানে প্রযুক্ত যে চাপটা হইতেছে সেই চাপটা F1 বাই A1 গুণ আমি এখানে ক্ষেত্রফলটা কত? অংশটুকুর ক্ষেত্রফল A2, বুঝতে পারছো আমার কথা? ঠিক এখান থেকেও তুমি সেম ভাবে লিখতে পারো, এই সূত্রটা আসে, সেটা হচ্ছে F1 বাই A1 সমান F2 বাই A2, ক্লিয়ার? এখান থেকে তুমি আরো একটা কথা লিখতে পারো, F1 বাই F2 সমান A1 বাই A2। এইটাই হচ্ছে প্যাসকেলের সূত্র, প্যাসকেলের সূত্রের এটা হচ্ছে সমীকরণের রূপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি? এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো যে বড় পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যত বেশি হবে, বড় পিস্টনের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা যত বেশি হবে, বলও তত বেশি অনুভূত হবে। দেখো
এই যে বড় পিস্টনের যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এটা কত ছিল, a2, তাই না? এই বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি ছিল, a2। এখন তাহলে তুমি যদি এই সমীকরণটা একটু খেয়াল করো, দেখো এই যে সমীকরণে f2 সমান f1 বাই a1 ইন্টু a2। তাহলে আমি যে এইখানে এই যে এই a2 আর f2 কি অবস্থায় আছে, সমানুপাতিক অবস্থায় আছে না? তাহলে আমার যত a2 আমার যত বাড়বে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে তত বেশি আমার কি হবে, বলটা বেশি অনুভূত হবে না? এখানে তো এই f2 তে কি ছিল, অনুভূত বল। তো কতটুকু বল আমার এই পিস্টনে অনুভূত হইতেছে, বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, আচ্ছা তাহলে প্যাসকেলের সূত্র, সমীকরণের রূপ আমরা দেখলাম, প্যাসকেলের সূত্র কি জিনিস সেটা আমরা বুঝলাম, এবং এটার চিত্রে ব্যাখ্যা আমরা জানলাম। তোমাদেরকে পরীক্ষায় সেম এই চিত্র এভাবে দিয়ে অথবা বিভিন্ন কথাবার্তার উদ্দীপকে লিখে দিবে, সেটা দিয়ে তোমাদেরকে চিত্রের মাধ্যমে তোমরা ব্যাখ্যা করবা, অথবা তোমরা সমীকরণের মাধ্যমে তোমরা ম্যাথ করলেই তোমরা ইজিলি সমাধান পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো আজকের লাস্ট টপিকটা হইতেছে বাতাসের চাপ। আচ্ছা আচ্ছা ভাই, আমরা দেখো বাতাসের চাপ জিনিসটা কি। চাপ জিনিসটা তো আমরা জানি যে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। বাতাসের চাপ মানে কি, যে বাতাস প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রযুক্ত করে, ঠিক আছে, যতটুকু বল প্রয়োগ করে, সিম্পল কথা। এখন আমরা এটা যদি একটু সাজাই গোছাই লিখি, বাতাসটা কোথায় আছে, বায়ুমণ্ডলে, তাহলে আমরা কি বলবো, যে বায়ুমণ্ডলে, তোমরা লেখো আমার সাথে, যে বায়ুমণ্ডল, এখানে আমি একটু দুঃখিত, এই যে বায়ুমণ্ডল তার ওজনের জন্য, তার তো একটা ওজন আছে, বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে, লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে, তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। আচ্ছা ভাই, এটা সিম্পল ভাবে তোমরা মনে রাখো যে বায়ুমণ্ডল তার যে একটা ওজন আছে, এই ওজনের জন্য আমাদের যে ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে একটা বল প্রয়োগ করে, সেটা লম্বভাবে, এবং এই যে প্রতি একক ক্ষেত্রফল যে বলটা প্রয়োগ করে এটা তো এক ধরনের চাপ, এই চাপটাকে বলে বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। এখন এই যে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের যে চাপটা, এই চাপটা কতটুকু জানো? এই চাপটা হচ্ছে 10⁵ বলো একক কি, প্যাসকেল অথবা নিউটন মিটার পার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে বাতাস কিন্তু আমাদের শরীরে 10⁵ নিউটন পার মিটার স্কয়ারে চাপ প্রয়োগ করতেছে। তুমি কি ইমাজিন করতে পারতেছো যে একের পরে তোমার 5টা শূন্য, এত পরিমাণ বল বা আমাদের প্রতি একক ক্ষেত্রফলে বাতাস প্রয়োগ করতেছে, কিন্তু আমরা কিছু টের পাচ্ছি না কেন? এটা কারণ কি জানো, যে আমাদের শরীরের ভেতরে যে রক্তের একটা চাপ আছে, আমাদের শরীরের মধ্যে একটা আমাদের শরীরের মধ্যে রক্ত আছে না, এই রক্তের কিন্তু একটা চাপ আছে, এই রক্তের চাপ বাইরের চাপ অপেক্ষা বেশি বলে মানুষ বা আমরা সাধারণত বাতাসের এই চাপ অনুভব করি না। রক্তের চাপ এই চাপের থেকে বেশি বিধায় আমরা এই চাপ অনুভব করি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো আল্লাহর কি সৃষ্টি, যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন
কত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, সবকিছু কত সুন্দরভাবে চলতেছে। যদি বাতাসের চাপ অপেক্ষা আমাদের শরীরের রক্তের যে চাপ কম হইতো, তুমি বুঝতে পারতেছো তখন কি হইতো? তখন কিন্তু আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না। তোমরা সিম্পল দেখো যে তোমরা কখনো দেখছো যে ওই আহ, অনেকে যে এভারেস্ট বিজয় করতেছে, অনেকে অনেক মাস্ক পরতেছে, অনেক কিছু স্যুট টুট পরতেছে, এটার কারণ কি জানো? এই যে এখন তো বাতাসের একটা চাপের কারণে তো আমাদের রক্ত, আমাদের যে শরীরের যে রক্ত, এটা কিন্তু আমাদের দেহ থেকে বের হয়ে আসতেছে না। কিন্তু ওই উপরে বাতাসে কিন্তু চাপ কম, আস্তে আস্তে কমতে থাকবে। তুমি যত উপরে যাবে তত তোমার বাতাসের চাপ কমতে থাকবে, বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকবে। এই বায়ুমণ্ডলীয় চাপ কমার ফলে একটা সময় যে তোমার শরীরের মধ্যে যে রক্তের যে চাপটা ছিল, এই চাপটা অনেক বেশি হয়ে যায় পারিপার্শ্বিক যে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা। এর ফলে তোমার শরীরে যে রক্ত আছে, এই রক্তটা তোমার শরীর থেকে বের হয়ে আসতে চায়, যার কারণে দেখবা নাক দিয়ে রক্ত পড়া শুরু করে। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে কি থাকা উচিত? কৃতজ্ঞ থাকা উচিত অলওয়েজ টাইম। আচ্ছা, এখন দেখো, এই যে বায়ুমণ্ডলীয় চাপ, এটা নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের উপর। ঠিক আছে? এখন ভূপৃষ্ঠ যদি বায়ুর সাধারণ চাপে, ভূপৃষ্ঠে তো বায়ুর সাধারণ চাপ কত বলো? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এখন এটাকে আমরা যদি পারদ স্তম্ভের চাপ হিসেবে তুলনা করি, একটা চাপ আছে যে পারদ চাপ, এই পারদ চাপে এটার মান হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি, বা পারদ স্তম্ভীয় চাপ, এটার সমান। আচ্ছা, ভূপৃষ্ঠের এই সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়, ঠিক আছে, যত উপরে উঠা যায় তত বায়ুমণ্ডলের ওজন আর ঘনত্ব কি হয়? হ্রাস পায়। ঠিক আছে? যত তুমি উপরে উঠবা তত বায়ুমণ্ডলের ওজন আর ঘনত্ব হ্রাস পাবে। ঠিক আছে? যার দরুন বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের কি চাপ যত উপরে যাবে তত কমতে থাকবে, এক কথায়। এই কারণেই আমরা যখন উপরে যাই তখন অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়। তোমরা এরোপ্লেনের ভেতরে অক্সিজেনের এই ব্যবস্থাগুলো করা থাকে, সবকিছু আমরা টেকনিক্যালি সবকিছু নিয়ে আমরা উড়তে গমন করি। আচ্ছা, এখন দেখো, এই বাতাসের চাপ এবং আবহাওয়া রিলেটেড কিছু কথাবার্তা। বাতাসের চাপ এবং আবহাওয়া, আমি যদি একটু লিখি এখানে, বাতাসের চাপ আর একটা হচ্ছে আবহাওয়া। এখন দেখো, এই বাতাসের চাপ, এই জিনিসটা কিসের মাধ্যমে মাপা হয় জানো? ব্যারোমিটার। মনে রাখবা, বায়ুমণ্ডলীয় চাপ কিসের মাধ্যমে মাপা হয়? ব্যারোমিটার। আচ্ছা, কিভাবে মাপা হয় এটা টরিসেলের একটি পরীক্ষা আছে, এটি আমরা নেক্সট কোনো ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত জেনে রাখো যে ব্যারোমিটারের মধ্যে পারদ থাকে। এই পারদ স্তম্ভের উচ্চতা, পারদ স্তম্ভের, ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে, যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে কি হবে জানো? যে এটা বলতে কি বোঝায় জানো? যে বাতাসে যে জলীয় বাষ্প আছে না, কণা কণা যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প ধীরে ধীরে বাড়তেছে। এই জলীয় বাষ্প ধীরে ধীরে যেহেতু বাড়তেছে, তাহলে এখানে এটার মানে বোঝায় যে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। there is a high chance of rain here. ঠিক আছে? এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি, যে পারদ স্তম্ভের উচ্চতা যদি দেখো যে ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতেছে, তার মানে এখানে জলীয় বাষ্প বাড়তেছে, তার মানে এখানে বৃষ্টি হওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, এখন হঠাৎ কইরা, সাপোজ ধরো যে হঠাৎ করে এই পারদ স্তম্ভের, হঠাৎ করে পারদ স্তম্ভের যদি উচ্চতা কমে যায়,
উচ্চতা যদি কমে যায়, হঠাৎ করে কমে গেল, তাহলে কি হবে জানো? তাহলে ওই স্থানে, এটা তারা বোঝাচ্ছে যে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তোমরা তো খবরের বিভিন্ন সময় দেখো, আবহাওয়া সংবাদে, যে এখানে সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে বা এরকম। এটা আমরা পার্বতী স্তম্ভে, যে ব্যারোমিটার, যে পার্বতী স্তম্ভ আছে, এই পার্বতী স্তম্ভের উচ্চতা যদি হঠাৎ করে কমে যায়, তাহলে আমরা বুঝবো যে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার মানে যখন নিম্নচাপের সৃষ্টি হয়, প্রকৃতির একটা নিয়ম হচ্ছে যে সব জায়গায় সমান অবস্থা বজায় থাকা। তখন সাপোজ ধরো যে নিম্নচাপের সৃষ্টি হওয়া মানে কি, এখানে একটা ভূপৃষ্ঠ ধরো যে এখানে বায়ুর, এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তখন উচ্চচাপে যে বায়ুগুলো আশেপাশের স্থানে আছে, ঠিক আছে, এখানে সাপোজ ধরো অনেক ঘনত্ব আছে উচ্চচাপের, ঠিক আছে, এখানে এই আশেপাশের স্থান থেকে বায়ু দ্রুত বেগে নিম্নচাপের স্থানে আসতে থাকে। ঠিক আছে, খুব দ্রুত নিম্নচাপের স্থানে আসে। এই আশেপাশের বায়ুটা খুব দ্রুত যখন নিম্নচাপের স্থানে আসে, তখন কি হয় বলতো? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ঝড় বলি। যখন এই যে মানে এখানে একটা বিষয় দেখলা যে ঝড় কেন হয়, যে এখানে দেখো নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এখানে উচ্চচাপের স্থানে যে বায়ু আছে, এই বায়ুটা খুব জোরে, মানে অনেক বেশি গতিবেগ নিয়ে এখানে এই নিম্নচাপের স্থানে আসতে থাকে, যার ফলে আমরা দেখি যে সেখানে ঝড় হচ্ছে। ঠিক আছে, এখানে ঝড় হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ব্যারোমিটারের পার্বতী স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে বাড়ে, সাপোজ এখানে লিখি শুধু যে ধীরে ধীরে বাড়ে, তাহলে কি হবে? এই জলীয় বাষ্প, তার মানে বোঝাচ্ছে যে এখান থেকে যে জলীয় বাষ্পটা আছে, আমি এখানে এভাবে লিখলাম যে জলীয় বাষ্পটা আছে, এখান থেকে অপসারিত হচ্ছে। ঠিক আছে, এখান থেকে জলীয় বাষ্পটা অপসারিত হচ্ছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? যে এখানে শুষ্ক বাতাস, শুষ্ক বাতাস মানে কি, মানে যেই বাতাস শুকনা, এক কথায় যে পানি নাই, পানিটা কম আছে, যেখানে শুষ্ক বাতাস এই স্থানটা দখল করবে। এখন শুষ্ক বাতাস এই স্থানটা দখল করার ফলে এখানে আবহাওয়াটা শুষ্ক হবে, এখানে আবহাওয়া শুষ্ক হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা তিনটা কেস দেখলাম, যে পার্বতী স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে জলীয় বাষ্প বাড়বে এবং সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদি ব্যারোমিটার পার্বতী স্তম্ভের উচ্চতা হঠাৎ করে কমে যায়, তার মানে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার মানে সেখানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এবং লাস্টে যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তার মানে সেখানে আবহাওয়াটা শুষ্ক হবে, কারণ সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কমতেছে। তো আমরা বাতাসের চাপ এবং আবহাওয়া সংক্রান্ত কিছু কথাবার্তা আজকে আমরা দেখলাম। তো আজকে আমরা যে টপিকগুলো শিখলাম, সেই টপিকগুলা যথাক্রমে আবার যদি একটু বলি তোমাদেরকে। এখানে বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়ার শর্তাবলী আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে, আমরা প্যাসকেলের সূত্র শিখেছি, প্যাসকেলের সূত্রের সমীকরণ শিখেছি, এবং লাস্টলি বাতাসের চাপ এবং আবহাওয়া রিলেটেড কিছু কথাবার্তা আমরা জেনেছি। এটা ছিল আমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের লেকচার 2, এবং পরবর্তীতে আমরা লেকচার 3-এ আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা জানবো, এবং বিভিন্ন পদার্থের যে তিনটা অবস্থা, এই তিনটা অবস্থার বিষয়ে আমরা একটু ডিটেলস জানবো, আণবিক গতিতত্ত্ব সম্পর্কে জানবো, এবং লাস্টলি আমরা বিভিন্ন ম্যাথ সলভ করব, বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করব, এবং সূত্রগুলা পুনরায় আমরা একটু রিভাইজ করে আসব। ঠিক আছে, অবশ্যই নেক্সট ক্লাস করবে, এবং এই ক্লাসটি যদি তোমাদের বেসিকে বা প্রথম ক্লাস লেকচার 1 না করে থাকো, আমি ডেসক্রিপশনে লেকচার 1 এর লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখান থেকে লেকচার 1 করে নিবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ আবার লেকচার 3-এ দেখা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো টপিক রিলেটেড বিষয়ে কথা হবে। তোমাদের যদি কোনো টপিক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে সামনে এই লেকচারগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো আমার কথা? তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া করি। গুড বাই।